আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অর্থনীতি পুনরুদ্ধার, জীবন জীবিকার সমন্বয়ে এবারের বাজেটের মূল লক্ষ্য কর্মসংস্থান ও স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব। ভ্যাকসিন সংগ্রহে জোর তৎপরতা, করোনায় দেশে আরও ২৬ জনের মৃত্যু। ন্যায় বিচার পাবেন রোজিনা, সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী, দোষীদের বিচার চান সাংবাদিক নেতৃবৃন্দ। হেফাজত নেতা বাবুনগরী ও মামুনুল হকের শত শত কোটি টাকার সম্পদ, তথ্য দুদকে। গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল ও হামাস, স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে আছে আমি রাসিফ জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। অর্থনীতি পুনরুদ্ধার, স্বাস্থ্য শিক্ষা খাতকে ঢেলে সাজানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে নতুন অর্থ বছরের বাজেটের মূল লক্ষ্য। পরিকল্পনা মন্ত্রী বলেছেন, এবারের বাজেট সম্প্রসারণমূলক। গুরুত্ব পাচ্ছে কৃষি, খাদ্য, সামাজিক নিরাপত্তা সহ অবকাঠামো খাত। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনার প্রথম ধাক্কা কাটিয়ে গতি পায় অর্থনীতি, সেই পথে আবারও বাগড়া বাঁধায় দ্বিতীয় ঢেউ। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল আগামী ৩রা জুন প্রস্তাব করবেন করোনাকালের আরও একটি বাজেট। মহামারী মোকাবেলা এবং অর্থনীতির গতি ফেরাতে এবারের বাজেটে নীতি সহায়তার দাবি জানাচ্ছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে উনি সময় মতো এই যে ১,০০,০০০ কোটি টাকার উপরে যে প্রণোদনা প্যাকেজটা ২১টা খাতকে দিয়েছিলেন, সেইটার সুফল কিন্তু আজকে আমরা ভোগ করতেছি যে আমাদের অর্থনীতিটা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখেছি গত মাস পর্যন্ত ৭০% স্টিমুলাস প্যাকেজ আমাদের ব্যবসায়ীদের হাতে পৌঁছেছে। বাকি ৩০% আজকে প্রায় দীর্ঘ অলমোস্ট ইউ ক্যান সে ১ বছরেরও বেশি এই ৩০% বাকি রয়ে গেল। করোনা মহামারীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য খাতের বেহাল দশা, তাই জীবন রক্ষায় এই খাত এবারও গুরুত্ব পাবে। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের দেয়া প্রণোদনা এখনও আছে, আসছে বাজেটেও নতুন প্রণোদনা রাখা হচ্ছে। বাঁচানোর চেষ্টা থাকবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেও। গত বছর যে প্রণোদনা খাতে ঘোষণা ছিল, এসএমই খাতের জন্য এত টাকা, কৃষির জন্য এত টাকা, বড় শিল্পের জন্য এত টাকা, এইগুলো এখনও কিন্তু চলছে। এইটাকে ত্বরান্বিত করার জন্য ব্যাংকগুলোর যারা সিনিয়র এক্সিকিউটিভ আছেন তাদের উপর সরকারি নির্দেশনা আছে। এগুলো আশা করি এই বছর আমরা মোকাবিলা করতে পারবো। অপ্রাতিষ্ঠানিক খাতের বহু মানুষ বেকার হয়েছেন, তাই কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ আছে সরকারের সামনে। তাছাড়া ভাবনায় আছে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার। মেগা প্রকল্পগুলো শেষ করতে প্রয়োজনীয় বরাদ্দ থাকছে বলেও জানান মন্ত্রী। যেহেতু আমরা মধ্য আয়ের দেশে উঠেছি, আমাদের কৃষি থেকে বাড়তি শ্রমিক তারা শিল্পে আসবেন, আরও বেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্থাপিত হবে, ফার্মাসিউটিক্যাল স্থাপিত হবে, কৃষিজ যে সকল শিল্প আমাদের আছে, মাছ, দুধ, মাখন, মাংস, এই সকল ইন্ডাস্ট্রিও আরও বাড়বে। করোনায় শিল্প খাত কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আশা জাগিয়েছে কৃষি খাত, তাই কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখার প্রস্তাব থাকবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ এর অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেলে গ্রহণ করবে বাংলাদেশ। সংবাদ মাধ্যম সিএনএনকে কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এদিকে ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছে আরও ২৬ জন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভারতের সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন চুক্তি ৩ কোটির মধ্যে ৭০ লাখ এবং উপহার হিসেবে পাওয়া ৩২ লাখের পর আর ভ্যাকসিন পাওয়া যায়নি। টিকা কার্যক্রম অব্যাহত রাখতে এই সংকট মোকাবিলায় চীন, রাশিয়া, ব্রিটেন, কানাডা সহ বহুমুখী উৎসে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ধৃত ৬ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেতেও চেষ্টা অব্যাহত আছে।
বাংলাদেশে জরুরি এই ভ্যাকসিনের যোগানের কথা পররাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন সংবাদ মাধ্যম CNN এর সাক্ষাৎকারে। And US government is willing to donate it. We have requested them. I have sent letters to my counterpart, Blinken, Secretary Blinken, and they agreed to give us by and large. But now the problem is the FDA is taking longer time to approve the export of the AstraZeneca. Would you be willing to accept any shipment from the US of the AstraZeneca vaccine, even if it has not been approved by the FDA? We need it desperately. So therefore, if any shipment comes, we will take it right away. জানান পর্যাপ্ত সতর্কতা থাকায় এখনো রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংক্রমণ কম, কেউ মারা যায়নি। পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ থাকলে এই মানুষগুলোকেও টিকার আওতায় আনার পরিকল্পনা আছে সরকারের। We could not provide them the vaccine yet, but we have taken very strict preventive actions, healthcare actions. As a result, the fatalities and the infection in the camp is relatively very low. So you say but yet we want them to be vaccinated too, and we would just welcome it. এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গেল 24 ঘন্টায় মারা গেছে 26 জন, আর নতুন রোগী শনাক্ত 1504 জন। শনাক্তের হার 8.22। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আইন আইনের গতিতেই চলবে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। It is under the process of the court, and we don't intervene with the legal system. But that person will get a fair judgment. There is no doubt in it, you know. And since it is in the court, we don't talk about it much. But I can assure you, because Bangladesh, the judiciary is very independent, and she will get a fair, you know, the treatment and judgment. Everybody, we don't want anybody to suffer. But, you know, the law is law, and we do honor the law. এদিকে মামলা প্রত্যাহার করে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বলেন, সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন এক শ্রেণীর দুর্নীতিবাজ আমলা। সাইদুল ইসলামের রিপোর্ট। প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের মুক্তির দাবিতে চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সকালে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধনে অংশ নেন গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বক্তৃতায় সাংবাদিকরা বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে রিপোর্ট করায় এক শ্রেণীর দুর্নীতিবাজ আমলাদের নির্যাতনের শিকার হন রোজিনা ইসলাম। গত 2 মাসে রোজিনা ইসলামের যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনের এগেইনস্টে সরকার কি ব্যবস্থা নিয়েছে? তার মানে আপনারা নিজেদের ডেস্ক থেকে এনে দিয়েছেন। আমরা আশা করি সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই এই সমস্যার সমাধান হবে। সাংবাদিক নেতারা বলেন, রোজিনার মুক্তি না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে। দুর্নীতিবাজ আমলারা তাদের দুর্নীতি ঢাকার জন্য তারা গুন্ডামি করবে, আর সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ হবে, সেটি কোনোভাবেই কিন্তু আমরা হতে দেব না। জামিন পেলেই আমাদের এই আন্দোলন থেমে যাবে না। আমরা আন্দোলন অব্যাহত রাখবো। এই মামলা প্রত্যাহার করতে হবে এবং রোজিনা ইসলামকে যারা হয়রানি এবং নির্যাতনের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। আমাদের সন্তোষজনক ব্যাখ্যা যদি সরকারের তরফ থেকে না পাই, তাইলে দুর্বার আন্দোলন গড়ে তুলবো আমরা। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনারও দাবি জানান সাংবাদিক নেতারা। আমরা ঘরে ফিরছি না এমন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাড়ি, দোকান সহ বিপুল সম্পদ গড়েছেন হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক। নামে বেনামে বিভিন্ন দেশের ব্যাংকে টাকাও জমা করেন তারা। কথিত তালেবান রাষ্ট্র কায়েমে সহিংস রাজনীতি করা এই দুই উগ্রপন্থীর শত শত কোটি টাকার সম্পদ আছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। তাণ্ডব, সহিংসতা আর লুটপাটের নির্দেশদাতা হিসেবে আলোচিত জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকের সম্পদের উৎস খুঁজতে কাজ শুরু করেছে দুদকের অনুসন্ধান টিম। এই দুই নেতার সম্পদ শুধু দেশেই নয়, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, পাকিস্তান, বাহরাইন ও কাতারেও ছড়িয়ে ছিটিয়ে আছে বলে প্রাথমিক তথ্য পেয়েছে দুদক।
সেখানে মামুনুল ও জুনায়েদ বাবুনগরীর 18টি দোকান, 3টি বাড়ি, 4টি হজ এজেন্সি, 5টি গাড়ির যন্ত্রাংশের দোকান, 26টি লরি সহ আরও বেশ কিছু সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়া এসব দেশের ব্যাংকেও জমা আছে তাদের শত শত কোটি টাকা। দুদক বলছে, মামুনুল, জুনায়েদ সহ হেফাজতের অর্ধশত নেতার অবৈধ সম্পদ নিয়ে কাজ শুরু হয়েছে। সংগঠনের তহবিল বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা এবং ধর্মীয় কাজের জন্য আসা বিদেশি সহায়তাও আত্মসাৎ করেছেন বাবুনগরী মামুনুল। এরই মধ্যে বিষয়টি অনুসন্ধানে 6 সদস্যের কমিটি করেছে দুদক। হেফাজত ব্যাপারে আমরা কমিটি করে দিয়েছি, আলোচনা করতেছে, দেখতেছে যে তদন্ত যখন লাগবে, যাকে যা লাগবে তখন তা করবে। যাকে জিজ্ঞেস করার দরকার জিজ্ঞেস করবে, যাকে জিজ্ঞেস না করার দরকার তাকে জিজ্ঞেস করবে না। যার ডকুমেন্ট দেখলে সন্তুষ্ট হবে, সন্তুষ্ট হবে। দুদকের এই কমিশনার জানান, মামুনুল, জুনায়েদের দেশ বিদেশের সম্পদ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আপনারা জানেন লকডাউনে আছে, আমরা অফিস করছি না, অফিসে আসার নিয়ম নাই আমাদের, তবু আমরা অফিসে আসি, বিশেষ বিশেষ কাজ কিছু থাকে করতে হয়। আমরা আজকে চেয়ারম্যান সাহেব আসছেন, আমি আসি, আমি আসতেছি তো। এরই মধ্যে মামুনুল বাবুনগরী সহ হেফাজত নেতাদের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম, চড়া পেঁয়াজ, সবজির বাজার, মাছ মুরগিতে স্বস্তি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে সরকার নিজ দলের কাউকেও ছাড় দিচ্ছেন না। গণমাধ্যমের উপর সরকারের আঘাত প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের হত্যা ও নির্যাতন করা হয়েছিল। মহাসচিব বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি অপকর্মের ব্যাপারে সরকার নিজের দলের লোককেও কখনো ছাড় দেয়নি এবং যে মহল থেকে দুর্নীতি হোক না কেন, যে কেউ দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকুক, সেটাও আইনের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের অনুষ্ঠানে তিনি আরও জানান, তার শ্বাসকষ্ট নেই, অক্সিজেন স্যাচুরেশনও ভালো আছে, তবে কোভিড পরবর্তী কিছু জটিলতা আছে। এছাড়া হার্ট এবং কিডনিতে ইনফেকশন আছে বলে জানান মির্জা ফখরুল। সাংবাদিক রোজিনা ইসলাম সরকারের দুর্নীতি তুলে ধরেছেন বলেই তাকে জামিনযোগ্য মামলায় মুক্তি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গতকাল আমার দেখে একটু ভালো লেগেছে, আমি তার মুখে একটু হাসি দেখেছি, যেটা এই কয়দিন ছিল না। তার অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো, তার যে আপনার টেম্পারেচার সেটা এখন নেই এবং তার আপনার শ্বাসকষ্ট এখন নেই। কিন্তু যেটা একটু উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে তার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনে তার হার্ট এবং কিডনি একটু আপনার এফেক্টেড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের জন্মদিন আজ। 1980 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি, যখন তার মা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা লন্ডনে নির্বাসিত। জন্মদিনে রাদওয়ান মুজিব সিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে রাজনীতি ও ইতিহাস বিষয়ে স্নাতক এবং কম্পারেটিভ পলিটিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রাদওয়ান। বাঙালির অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধুর পরম্পরার ছাপ স্পষ্ট সংগ্রামী পরিবারের এই সদস্যদের মাঝে। 2008 সালে বরেণ্য সাংবাদিক স্যার ডেভিড ফ্রস্টের সঙ্গে সাক্ষাৎকারে রাদওয়ান মুজিব সিদ্দিক তত্ত্বাবধায়ক সরকারের শাসনচিত্র তুলে ধরেন। শেখ হাসিনাকে বন্দী রেখে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় বলে সেই সাক্ষাৎকারে উল্লেখ করেন রাদওয়ান। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI নামে গবেষণা প্রতিষ্ঠানের ট্রাস্টি তিনি। তার উদ্যোগে প্রকাশিত মুজিব গ্রাফিক নোবেল বিপুল জনপ্রিয়তা পেয়েছে। হাসিনা ডটার্স টেল তথ্যচিত্রের প্রধান উদ্যোক্তাও রাদওয়ান মুজিব সিদ্দিক।
রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে শাহিন উদ্দিনকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর 1 আসনের সাবেক সাংসদ ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান MA আউয়াল সহ 3 জনের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলা সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেককে 10 দিন করে রিমান্ড আবেদন চেয়ে বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামিরা হলেন জহিরুল ইসলাম বাবু, নূর মোহাম্মদ হাসান। গতকাল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি আউয়ালকে ভৈরব এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। এছাড়া অপর 2 আসামি জহিরুল ইসলাম ও নূর মোহাম্মদকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মানসিক প্রশান্তি খুঁজতে মেডিটেশন দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, সুখী ও সুন্দর জীবনের জন্য নিয়মিত মেডিটেশন জরুরি। মহামারীকালের অস্থির সময়ে মন ও শরীরকে প্রশান্তি দিতে এটি অন্যতম মাধ্যম হতে পারে বলেও মনে করেন তারা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সব ধর্মেই গুরুত্ব দেয়া হয় ধ্যান বা মেডিটেশন। শরীর শিথিল, মনকে প্রশান্তি দেয় মেডিটেশন। মেডিটেশনে রক্তচাপ স্বাভাবিক হয়, দুশ্চিন্তা, হতাশা, গ্লানি ও টেনশন দূর হয়। বাংলাদেশে মেডিটেশন চর্চার পথিকৃৎ কোয়ান্টাম। ধ্যান চর্চায় বদলে দিয়েছে হাজার মানুষের জীবন। নিজেদের সৃষ্ট মনোজাগতিক শৃঙ্খলেই বন্দী হয়ে আছি আমরা। মেডিটেশন এই শৃঙ্খল মুক্তির পথ। তাই সুস্থ জীবনের পথে আপনার প্রথম পদক্ষেপটি নিন। মেডিটেশন করুন আর প্রতিদিন শতবার মনে মনে বলুন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। করোনা মহামারীতে বেড়েছে হতাশা, অনেকেই জীবন নিয়ে অস্থির। বিশেষজ্ঞরা বলছেন, যারা নিয়মিত ধ্যান করেছেন তাদের মধ্যে করোনায় আক্রান্ত ও প্রভাব কম। মেডিটেশন চর্চাকারীরা থাকেন আশাবাদী, উজ্জীবিত, সাহসী ও সুস্থ। একজন মেডিটেটর বা ধ্যানীর অন্তর্গত শুভ শক্তি বা কল্যাণ শক্তি জাগ্রত হয়। ফলে তিনি মানবিক আচরণ করেন, তিনি নিঃস্বার্থ সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। নিয়মিত মেডিটেশন সুস্থ, সবল, সুখী জীবন এবারের মেডিটেশন দিবসের প্রতিপাদ্য। মেডিটেশনে ব্যক্তির ইতিবাচক পরিবর্তন ঘটায়। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। গত সপ্তাহের তুলনায় লিটার প্রতি বেড়েছে 5 থেকে 12 টাকা। দাম চড়া পেঁয়াজ ও সবজিরও। তবে বোরো ধান ওঠার সাথে সাথে চালের দাম কমতে শুরু করেছে। মাছ মুরগির দরেও স্বস্তিতে ক্রেতারা। আহমদ বাবুর রিপোর্ট। ঈদের পর ছুটির দিনের বাজারে খুব একটা ভিড় নেই। বাজারের সবজির সরবরাহ কম, তাই সব ধরনের দামও বাড়তি। ঢাকাতে মানুষ ঢুকতেছে, এর জন্য সবাই বাজারের দিকে আসতেছে, বাজার কেনা বেচা হচ্ছে। প্রত্যেকটা সবজির দামই গত সপ্তাহ থেকে 10 টাকা কেজিতে বাড়ছে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ভোজ্য তেলের দাম বেড়েছে লিটারে 5 থেকে 12 টাকা পর্যন্ত। সরবরাহ না থাকায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। তেল লিটারে 12 টাকা করে বাড়ছে। কোম্পানি বলতে আছে, কোম্পানি আমাদের থেকে এখন কোনো টাকা নিতে আসে না, বলতে আছে যে দাম বাড়ছে। পেঁয়াজেও স্বস্তি নেই ক্রেতাদের। আমদানি করা পেঁয়াজের সরবরাহ কম থাকায় দেশি বিদেশি সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে। তবে আদা, রসুন সহ অন্যান্য মশলা আগের দরেই বিক্রি হচ্ছে। ঈদের পরে দেখা গেছে যে আপনার 40 টাকা কেজি, 39-40 দেখা যাচ্ছে 3 টাকা 4 টাকা বেশি বাজারে। একটু ছুটির দিনের বাজারে সব ধরনের মাছের আমদানি বেশি থাকায় দাম কিছুটা কমেছে। তবে নদী, খাল ও বিলের মাছের দাম কিছুটা বেশি। ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকায়। চিংড়ি মাছের দাম আর নদীর মাছের দাম আর অন্যান্য মাছ যেটা চাষের সব ধরনের মাল একটু সমানই করতে আছে দামের মতো। বাজার রেট একটু বেশি। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 টাকা কেজি। গরু ও খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। পাকিস্তান দাম আছে 240 টাকা, 250 টাকা কেজি। আর দেশির দাম আগের মতোই আছে, দাম কমে না এখনো। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। মূলত ইউরোপ ও এশিয়ার কিছু দেশে তাদের বসবাস। বাংলাদেশে এরা আসে পরিযায়ী হয়ে। বলছি ম্যান্ডারিন হাঁসের কথা। শীতপ্রধান দেশের হাঁস পাখিরই বাচ্চা দিল ঢাকায়। পুলিশ নারী কল্যাণ কমিটির সভাপতি জিসান মির্জা নিজের বাসায় পরম মমতায় লালন পালন করছেন ম্যান্ডারিনের ছানাগুলোকে। বাকিটা জানাচ্ছেন দীপু শিকদার।
ম্যান্ডারিন হাঁস সুন্দরী হাঁস হিসেবেই পরিচিত। পুরুষ ম্যান্ডারিন হাঁস দারুণ রংচঙা, তবে নারী প্রজাতি একেবারেই সাদামাটা, বাদামি রঙের হয়ে থাকে। ইউরোপ ও এশিয়ার কিছু দেশে এদের বাস। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, স্লোভেনিয়া, চীন, জাপান ও কোরিয়ায় এদের বাস। তাদের প্রজনন ক্ষেত্র বিশেষ কিছু এলাকা। ঢাকায় পুলিশ ভবনে শখের বশে পরম মমতায় ম্যান্ডারিন হাঁস পালন করেন পুলিশ নারী কল্যাণ কমিটির সভানেত্রী জিশান মির্জা। এই প্রথম ম্যান্ডারিন হাঁস ভিন্ন পরিবেশে ডিম দেয়। সেই ডিম থেকে ফুটেছে 5টি ম্যান্ডারিন ছানা। সুস্থ আছে মায়াবী চোখের ছানাগুলো। ওদের মেইনলি খুব পানি লাগে, ওরা স্বাধীন জায়গা থাকতে পছন্দ করে। অনেকের কাছে আছে আমার মনে হয় বাংলাদেশে ম্যান্ডারিন। আমি জানি না যে কারোর এখনো পর্যন্ত কোথাও বাচ্চা ফুটেছে কিনা। জন্মের সাথে সাথে ওরা ওর মায়ের কাছ থেকে নেমে সোজা পানির মধ্যে জাম্প করেছিল। শুধু ম্যান্ডারিনে নয়, পশু পাখির প্রতি তার অসীম ভালোবাসা। আরও বেশ কয়েক প্রজাতির পাখি পালন করেন তিনি। শখের বশে পালতে যে জন্য কখনো কাউকে কষ্ট না দেয়, এই জিনিসটা আমি সবসময় খেয়াল করি। তো আমি এই জন্য চেষ্টা করি যে যাকে আমার মনে হয় যে না ও আমার কাছে থেকে কমফোর্টেবল ফিল করছে না, তখনই আমি তাদের ছেড়ে দিই। পশু পাখির প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান এই পাখি প্রেমী। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভারতে করোনায় 24 ঘন্টায় শনাক্ত 2,59,500, মৃত্যু 4,200। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। বান্দরবানের লামার চাম্পাতলিতে কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী ও 2 সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীরা জানান ঘরের দরজা বন্ধ থাকা এবং সারাদিন কোনো সারা শব্দ না পাওয়ায় সন্ধ্যায় পেছনের জানালায় দিয়ে 3 জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে রাত 8:15টায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম, মেয়ে রাফি ও নুরি। পুলিশ জানায় ঘরের মূল ফটকে তালা দেওয়া ছিল। হত্যাকারীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। আমরা আমাদের প্রাথমিক কার্যাবলীগুলো আমাদের সিনিয়র সহকারী পুলিশ সুপার লামা সার্কেল মহোদয়ের উপস্থিত আমরা আমাদের সম্পাদন করছি। তৃতীয় দিনের মতো দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। সকালে এনওসি ও করোনা নেগেটিভ সনদ নিয়ে তারা এই চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেন। ফেরত আসাদের ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষা করে স্থানীয় আবাসিক হোটেলে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। গত 2 দিনে এই পথ দিয়ে মোট 58 জন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে অসুস্থ হওয়ায় 8 জনকে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 50 জনকে স্থানীয় 3টি আবাসিক হোটেলে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 7 বছর বয়সে নিখোঁজ, এর 14 বছর পর বাড়ি ফেরা। অপহরণের পর মামলাও হয়েছিল 19 জনের বিরুদ্ধে। তাদের অনেকেই দীর্ঘদিন পালিয়ে বেরিয়েছেন। অনেককেই আদালতে হাজিরা দিতে হয়েছে বছরের পরে বছর। এখন মিথ্যা মামলায় হয়রানিসহ আর্থিক ক্ষতির বিচার চান ভুক্তভোগীরা। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নারায়ণগঞ্জের রুবেল নিখোঁজের 14 বছর পর গত বৃহস্পতিবার বাড়ি ফিরেন। ওই রাতেই তাকে থানায় নেওয়া হয়। আমার বয়স তখন 7 বছর, ঠিক আছে। তাই আমি এই কষ্ট না সহ্য করে আমি চলে আসছি, কারণ ভাত নিজের আইন দেখাইতে হইতো, মানুষের দরজা জায়গায় খাইতাম, ঠিক আছে। তারপরে মনে করলেন আমি অনেক কষ্টে মাছ ধরেও করতে তার লেগে আমি চলে আসছি। চলে আসার পরে দেখি 10 বছর পর আমার মা আমার বিছানে বাইক করছে। বাইক করার পরে আমি বলছি কি মা আমার বাইক নিয়ে যাবে, তো বলতেছে কি না তোর বাইক নেওয়া যাবো না, বাইক নিলে তোরেও ফোন করবো আমারও ফোন করবো। শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসিনের আদালতে 164 ধারায় জবানবন্দি দেন রুবেল। 7 বছর বয়সে নিখোঁজ হওয়ার পর 2007 সালের 23 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের আদালতে শিশু অপহরণের অভিযোগে 19 জনের বিরুদ্ধে মামলা করেন রুবেলের মা। মামলার তদন্ত পুলিশ, সিআইডি ও র্যাবের হাত ঘুরে 2010 সালের 14 ফেব্রুয়ারি নিষ্পত্তি করে আদালত। কিন্তু এর আগে হয়রানির মুখে পড়তে হয় ভুক্তভোগীদের। 4.5 বছর পরে আমার দৈরা থানা টানছে,
পুলিশে তো দলে মনে করেন কত বড় লারা ছাড়া দেয় একটা গুম করে আমরা যে কষ্টগুলি করছি আর যে টাকা পয়সা আমরা নষ্ট করছে এই বিচার আমরা চাই। মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেন সেক্ষেত্রে আইনের বিধিবিধান আছে, বিধিবিধান অনুযায়ী যদি কেউ অভিযোগ করে বা আমাদের পক্ষ থেকে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। সমর ইসলাম, 21 টেলিভিশন। শ্রীমঙ্গলে নিলামে প্রথমবারের মতো বিক্রি হলো রোজ টি। হবিগঞ্জের বৃন্দাবনপুর চা বাগানে তৈরি হয়েছে গোলাপ ফুলের সুঘ্রাণের এই চা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। হবিগঞ্জের বৃন্দাবনপুর চা বাগানে তৈরি গোলাপ ফুলের পাপড়ি সংমিশ্রণে রোজ টি। শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে প্রতি কেজি রোজ টি বিক্রি হয়েছে ৩,০০০ টাকা দরে। রোজের পাপড়ি এবং BT2 ক্লোন BT2 দেড় পাতা দিয়ে এই রোস্টিটা বানিয়েছি। এই চার ভিতরে রোজের পাপড়ি এবং বানানোর পরে রোজের গোলাপের একটা স্মেল আসবে। বৃন্দাবন চা বাগান প্রথম রোস্টি নিয়ে আসে, এর আগে ইয়েলোটিও এসেছে, অর্থোডক্স এসেছে, কিন্তু রোস্টিটা প্রথম আসে। ওই দিন সব মিলিয়ে প্রায় ৭০,০০০ কেজি চা নিলামে আসে। এর মধ্যে সর্বোচ্চ দরে বিক্রি হয় রোজ টি। সর্বোচ্চ প্রাইস পাইছে বৃন্দাবন টি গার্ডেনের প্রোভাইড করা চা রোজ টি, যেটা কিনছে শ্রীমঙ্গলের এশিয়ান টি। Tea is based on the Srimangal areas. So এখানে অপশনটাকে এনরিচ করার জন্য আরো গ্রাউন্ড ওয়ার্ক করা উচিত। দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে দেশের সকল বায়ার ও ব্রোকার হাউস অংশ নিলে আরও উন্নত মানের চা উৎপাদনের আশা বাগান কর্তৃপক্ষের। রত্না জামান, 21 টেলিভিশন। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সহায়তা করতে 7 কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 5,100 কোটি টাকা। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি প্রকল্পের আওতায় বাংলাদেশ এই ঋণ পাচ্ছে। 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 30 বছর অনুমোদিত ঋণ পরিশোধ করতে হবে। বিশ্বব্যাংক জানায়, তরুণ, নারী ও সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান এবং জীবিকার সুযোগ উন্নত করতে ঋণের এই অর্থ ব্যয় হবে। ক্ষুদ্র ব্যবসায়ী, বিদেশ ফেরত কর্মী সহ প্রায় 17.5 লাখ দরিদ্র ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী অনুমোদিত ঋণের সুবিধা ভোগ করবে বলে জানায় বিশ্বব্যাংক। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। অর্থনীতি পুনরুদ্ধার, জীবন জীবিকার সমন্বয় এবার বাজেটের মূল লক্ষ্য। কর্মসংস্থান ও স্বাস্থ্য শিক্ষায় গুরুত্ব। ভ্যাকসিন সংগ্রহে জোর তৎপরতা, করোনায় দেশে আরও 26 জনের মৃত্যু। ন্যায় বিচার পাবেন রোজিনা, সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী। দোষীদের বিচার চান সাংবাদিক নেতৃবৃন্দ। হেফাজত নেতা বাবুনগরী ও মামুনুল হকের শত শত কোটি টাকার সম্পদ, তথ্য দুদকে। গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল ও হামাস, স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21 ওয়েবসাইট। যারা ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, 21 সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।